আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ শুনছি সাদেক ভাই, বসেন বসেন বসেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। থামতে হবে, থামতে হবে, আরে থামতে হবে, শোকের মাস আজকে, অনুষ্ঠানটা আমাদের শোকের, শোকাবহ আগস। আপনারা দেখতেছেন চারদিকে কালো, আপনাদের হাতেও কালো পতাকা, কারো গায়ে কালো পাঞ্জাবি। স্লোগান দেওয়ার সময় আছে, সামনের মাসে যখন আপনাদের প্রতি 30টি ওয়ার্ডে সম্মেলন হবে তখন স্লোগান দিয়েন, তখন দেখবো কত স্লোগান দিতে পারেন, কার গলায় কত জোর আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাইদের। বিশেষ করে আজকে 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আজকে যে শোক সভার দোয়া মোনাজাত এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের সভাপতি উপস্থিত পরিচালনা করছেন কে, সাধারণ সম্পাদক নাকি 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচালনা করতেছেন। উপস্থিত আছে আমার অভিভাবক আলহাজ, নাকি ভুল বললাম, মাত্র এই যে হজ করে আসছে, আসলে আলহাজ বলতে কোনো কথা নাই, এটা আমরা বাংলাদেশিরা হজ করে এলে পরে বা লাগাই। আপনি সৌদি আরবে তো সবাই হজ করছে, এখন আগে আলহাজ দেখছেন, হ্যাঁ আলহাজ লাগায়, আমি দেখি নেই, শুনিও নেই। এখানে আমাকে বাংলাদেশেই ওই যারা মানে এটা মনে করেন একটু ধর্মীয় বিষয়ে আপনাকে হাইটটা একটু বড় করে আলহাজ লাগাইলে পরে, আসলে আলহাজ বলতে তো কিছু নাই। যাই হোক, বিষয় হচ্ছে যে আমার সভাপতি সহসভাপতি বৃন্দ উপস্থিত আছেন, আমার প্যানেল মেয়র খোকন মামা নাই, আমার আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সহকর্মীরা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ নবগঠিত ছাত্রলীগের, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং যারা ভবিষ্যৎ ছাত্রলীগের কাণ্ডারি যারা এখানে উপস্থিত আছো, যাদের রক্ত গরম, যারা এই যে সোনার বাংলাদেশ জাতির জনক গড়ার স্বপ্ন দেখছে, যাদের মধ্যে দিয়ে আমরা মহানগর আওয়ামী লীগ সেই স্বপ্ন বাস্তবায়ন করার আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে, তো সেই সোনার ছেলেরা উপস্থিত আছে। এই ওয়ার্ডের কাউন্সিলর, আমার পরিষদের আমার আবার স্লোগান থামাইতে হবে। এখানে সবাই আসছে, একটু অনেকদিন পর আসছি, আপনাদের এখানে অনেকবার আইছি, এই জায়গায় প্রোগ্রাম করছি আমার যতদূর ধারণা। কতবার করছি বলেন তো, কি কতবার? 5-6 বার করছি। হ্যাঁ, আপনাকে 6 নম্বর ওয়ার্ডে ওই স্কুলের মধ্যে তো করছি, ওখানেও করছি 2-3 বার, মনে হয় 4 বার করছি ওখানে। তো আল্লাহ দিলে মনে করেন এটা কি, এটা হচ্ছে যে সাংগঠনিক, যখন দল ক্ষমতায় থাকবে আপনি যত সাংগঠনিক কার্যক্রম করব আমরা এই যে অনুষ্ঠানের মাধ্যমে, এখন শোকের মাস, আমরা 30 দিনে 30টা ওয়ার্ড, এটা কিন্তু মুখের কথা না, প্রতিদিনই কিন্তু আমাদের এই একই সময়, এই মাসে অন্য কোনো কাজের সময় নাই কিন্তু আমাদের। এবং 15 তারিখ আমরা 15 নম্বর ওয়ার্ডে সারা বরিশালের আমাদের মহানগর মানে আওয়ামী লীগের যারা কর্মী নেতাকর্মীরা আছেন, ওই যে আমরা জাতীয়ভাবে যে প্রোগ্রামটা পার্টি অফিসে করতাম, ওইটা 15 নম্বর ওয়ার্ডে এবার করবো আমরা। আবার গতকালকে দেখেন, গতকালকে কি আজকে জন্মদিন গেছে শেখ কামালের, আমরা কিন্তু 5 নম্বর ওয়ার্ডে আমাদের প্রোগ্রাম ছিল, 5 তারিখ গতকালকে গেছে, ওখানে কিন্তু ওই প্রোগ্রামটা শেষ করছি। আবার সামনে 8 তারিখ আছে আমাদের ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন, 8 তারিখ 8 নম্বর ওয়ার্ডে আমরা, এই তো পাশেই তো আপনাকে 6, কালকে 7, পরশু দিনে 8। তো বিষয় হচ্ছে যে এই প্রোগ্রামগুলি এরকম ওপেন স্পেসে করার কারণ হচ্ছে যে আমি দেখতে চাইছি যে প্রতিটি ওয়ার্ডের, আমি বারবার বলে দিছি কিন্তু, যে ওয়ার্ডের নেতাকর্মী ওই ওয়ার্ডে থাকবেন, আর এক ওয়ার্ড দিয়ে যদি আসেন তাহলে কিন্তু আমরা চিত্রটা বুঝতে অসুবিধা হয়ে যায় যে আসলে এই ওয়ার্ডের অবস্থান কিরকম। কারণ অনেকদিন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করোনার মানে এই যে আমরা করোনার আগে যে আমাদের সম্মেলন করার পরে পূর্ণাঙ্গ কমিটি যেহেতু যেতে পারি নাই, আমরা যাইতে পারি নাই, বসতে পারি নাই,
সবাই আপনারা কমিটি জমা দিয়েছেন, কিন্তু কমিটি তো মনে করেন আমরা বসতে পারিনি, যেহেতু করোনার কারণে এই ত্রাণ কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম আমি। সিটি কর্পোরেশনের একটার পর একটা, তারপর গতই 18ই আগস্ট তো আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ারই, গত এই 1 বছর অলমোস্ট হয়ে গেছে, নিশ্চিহ্ন করে দেওয়ারই তো ষড়যন্ত্র চলতেছে। তা বুঝতেই পারতেছেন, তার মধ্যে যে আমরা এই প্রোগ্রামগুলি করতেছি, সাংগঠনিক কার্যক্রম, এই কার্যক্রমগুলি যেন আমরা না করতে পারি, আমরা যেন এই দলকে চাঙ্গা না করতে পারি, এই কারণে আমি যেন সিটি কর্পোরেশনের কাজগুলি 5 বছরের গ্যারান্টি দিয়া, আজকে করোনা যদি না থাকতো আর আমি যদি মনোযোগ দিয়ে সিটি কর্পোরেশনের কাজ করতে পারতাম, আমাকে মনোযোগ দিতে দেয় না, আমাকে ডাইনে বাই টানে, এরপরও কি আপনাকে কাজ কম হয়েছে? আপনাকে বিগত দিনের মেয়ররা যা করছে তার থেকে কি আমি কোনো অংশে কম করছি? মশায় কামড়ায় রাস্তা যে 5 বছরের গ্যারান্টি দিয়া কেউ করছে বিগত দিনে? আপনাদের সন্তান আমি, যে পরিবর্তনটা আমরা চাচ্ছি, পরিবর্তন মুখে মুখে চাচ্ছি বললে হবে? আপনার তো কর্মকাণ্ডে কাজে বুঝাইতে হবে পরিবর্তনটা। আমি কিন্তু সেই পরিবর্তনটা বুঝাইতে সাধারণ জনগণের, আমাকে নেতাকেও বুঝতে অসুবিধা হয়, কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই পরিবর্তনটা বুঝতে পারতেছে এবং উপকার ভোগী কিন্তু তারা শান্তিতে বসবাস করতেছে। আমাদের কাজ কি? আমরা রাজনীতি কেন করি? এই জনগণের শান্তিতে রাখার জন্যই তো আমরা, তাদের অধিকার আদায় করার জন্যই তো রাজনীতি, নাকি আমার নিজের অধিকার আদায় করার লিগে রাজনীতি? যে কারণে আজকে বিএনপি, জামাত, জাতীয় পার্টি যে সংগঠন তৈরি হয়েছে ক্যান্টনমেন্টের ভিতর থেকে, যে সংগঠন তৈরি হয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য একটা দল তৈরি হয়েছে, সেই দল আর আওয়ামী লীগ আমরা কিন্তু একই হয়ে গেছিলাম। কারণ ওই রাস্তায় কিন্তু আমাদের নিয়ে গেছিল তারা, যে চাওয়া পাওয়া, রাজনীতি হচ্ছে চাওয়া পাওয়ার বিষয়। আসলে কি রাজনীতি চাওয়া পাওয়ার জন্য? আপনার পেট ভরার জন্য? আপনার নিজের, আপনি কি ওয়ার্ড আওয়ামী লীগের বা আমি যে সাধারণ সম্পাদক হয়েছি, এই শহরের যত ব্যবসা বাণিজ্যগুলি আছে সব আমি পকেটের মধ্যে ভরিয়ে রাখার লেগে আমি এনে মেয়র হয়েছি? আমি সাধারণ সম্পাদক হয়েছি আওয়ামী লীগের, আমার নেত্রী এই কারণে এখানে বসাইছে আমাকে, এই কারণে আমার পূর্বপুরুষরা এই যে আগস্ট মাসে জীবন দিয়ে গেছে এর জন্য। তো সেই জায়গা থেকে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার 3 বার ক্ষমতায়, 15 বছর, ঠিক না? যারা ত্যাগ করছেন, আজকে আওয়ামী লীগ যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমার পিতা সহ যারা আছেন, তাদের ত্যাগ এবং এই যে 15ই আগস্টের শহীদ সহ গণতান্ত্রিক এই আন্দোলনে যত আমাদের নেতাকর্মীরা মারা গেছে, তাদের ত্যাগের উপরে দাঁড়াই কিন্তু আজকে আমরা এখানে। আমি মেয়র, আপনি আওয়ামী লীগের নেতা, কেউ ওয়ার্ডের নেতা, কেউ ওয়ার্ডের আওয়ামী লীগের ছত্রছায়া বড় ব্যবসায়ী, কেউ কাউন্সিলর, ঠিক না? কি জোরটা কোথায়? দল। এই দলটা আছে, আপনি আমি আছি। এই দল হয়েছে যে আমাদের অস্তিত্ব। এমপি মন্ত্রী আসবে যাবে, এই বরিশাল শহরে বহুত দেখছেন না, এই এমপি তো প্রতিবারই দেই আমি, আজ পর্যন্ত একবারের বেশি 2 বার আমি এই পর্যন্ত দেখলাম না। এই 5 আসনের প্রতিবারই দেই ঘরে, পার্মানেন্ট কোন লোক এখানে দেখলাম না আমি। একটা জিনিস বলতে হবে আপনাদের, পার্মানেন্ট লোক দেখিনি এই কারণে, কারণ স্থানীয়, আমাদের দুর্ভাগ্য যে আমরা একজন স্থানীয় বসবাস করে যারা, স্থানীয় রাজনীতি সম্পৃক্ত যারা, তাদের মধ্যে দিয়ে কেউ নমিনেশন পায় না। যে কারণে এই সিটের যে ক্যান্ডিডেট হেও ঘরে, আমার সদর উপজেলার যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ নাগরিকের তাকে কপালও করতে থাকে, তাদের কোনো উন্নয়ন নাই। কারণ একজন যে একবার আসার পরে, এই যে মনে করেন আমি আজকে 12 বছর টানা রাজনীতি করি, আইসে না এই জায়গায় আসছি আমি, আজকে আপনাদের আস্থা অর্জন করি, আগে দলীয় নেতা কর্মীদের আস্থা অর্জন করছি, এখন জনপ্রতিনিধি, এই জায়গায় আমার দায়িত্ব জনগণের আস্থা অর্জন করার। আপনাদের আস্থা অর্জন করছি দেখেই তো আজকে মেয়র হইতে পারছি আমি। আপনারা কাজ করছেন দেখে না আমি এনে মেয়র এই চেয়ারে বইতে পারছি। হ্যাঁ, কঠোর হইতে হয়। এত বড় শহর, এই বরিশালের যে আমাদের বিগত দিনের ইতিহাস, যে ওই কোপাকপি, বরিশাল আইলি মানে একটা ভীতি, সারা বাংলাদেশের মানুষের যে একটা ভয়, সেই ভয় কিন্তু আপনাদের এই সন্তান সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ দায়িত্ব নেওয়ার পর, এবং আমার এই কমিটি, আমাদের আগের কমিটি গোলাম আব্বাস চৌধুরী দুলাল কাকুর সভাপতি ছিলেন, আমার জাহাঙ্গীর কাকুর সাধারণ সম্পাদক, এবার সে সভাপতি, আমি সাধারণ সম্পাদক, এবং আমাদের পরিষদের যারা
এবং আমাদের 30টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সবাই মিলিয়া এবং 30 ওয়ার্ডের ছাত্রলীগ যুবলীগ সবাই যদি আমরা কাজ না করি, আমি একলা আমার মধ্যে কৃতিত্ব নিয়ে কোনো লাভ নাই। তো আমার একার পক্ষে কিছু করা সম্ভব না, আনলেস আমরা সবাই, আমার স্লোগানটা মনে আছে আপনাদের, আমরাই করব আগামীর বরিশাল। আমি কি লিখতে পারতাম না, আমি করব আগামীর বরিশাল? আমি কে? আমি নোবডি, ঠিক না? বঙ্গবন্ধু কি মারা গেছে? না, বঙ্গবন্ধু একজন ব্যক্তি না, সে আমাদের প্রতিটি মানুষের, বাঙালির মনের মধ্যে জীবিত আছেন। সে বাইসে থাকলে যতটুকু জীবিত থাকতো, এখন কিন্তু তার থেকে অনেক শক্তিশালী ভাবে, সে একটা ব্যক্তি না, সে কোনো প্রাণ না, সে একটা প্রতিষ্ঠান, সে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু অতদিন জীবিত থাকবে। তা আমি হয়েছি যে তার নাতি, আপনাদের সন্তান, 5 বছরের মেয়র হওয়ার লেগে গিয়ে এনে আইসি। আমার দাদা আব্দুল হক সেনিয়াবাদ, বরিশাল যতদিন থাকবে বাংলাদেশ থাকবে, তার নাম ইতিহাসে লেখা থাকবে। আবুল হাসান আব্দুল্লাহ যে শান্তি চুক্তি গেছে বাংলাদেশের ইতিহাসে, যে তার নামটা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, তার সেই দায়িত্ব মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই আস্থার জায়গাটা সে রাখছেন, বাস্তবায়ন করছেন। এখন আবার কি সে মন্ত্রী, ঠিক না? সে কি আহ্বায়ক ওই কমিটির, বাস্তবায়ন কমিটির, সেই শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির। মানে কি এই পোস্টটা কিন্তু আর ক্রিয়েট করা হয়েছে, এবং এটা মন্ত্রী কিন্তু শপথ করা মন্ত্রী না। এই কমিটি যতদিন থাকবে, এতে আওয়ামী লীগ সরকার থাকুক না থাকুক কোনো বিষয় না, হে ওই চেয়ারে মন্ত্রী থাকবে। কিন্তু আজকে বাংলাদেশ সরকার যদি যায় গিয়া, বা আমাদের মন্ত্রী পরিষদ যদি মনে করেন কথার কথা ভাঙিয়ে যাবে, নির্বাচন করতে হলে তো আপনার মন্ত্রী পরিষদ ভাঙিয়ে দিতে হবে, সবার মন্ত্রিত্ব চলে যাবে, কিন্তু একজনের মন্ত্রিত্ব যাবে না, আবুল হাসান আব্দুল্লাহ। কারণ তারটা কিন্তু শপথ পড়িয়ে সে মন্ত্রী হয় নাই, তার চেয়ারটা পদমর্যাদা হয়েছে যে মন্ত্রীর ক্ষমতা রাখে, মানে মন্ত্রী পদমর্যাদার। সে তো আর ওই শপথ পড়িয়ে মন্ত্রী না যে মন্ত্রী পরিষদের সাথে তার কোনো সম্পর্ক। তো বিষয়টা গিয়ে এমন জায়গায় তাকে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, যদি আজকে মনে করেন যখন আমাদের পট পরিবর্তন নির্বাচন হবে, যে ওই সময়টা যে থাকবে, ওই সময় বিশ্বস্ততা লোক ছাড়া তার এই জায়গায় এই চেয়ারে ফ্ল্যাগ তার তুলবে, কারো ফ্ল্যাগ করবে না। কিন্তু ওই ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা তো সে কিন্তু ক্যারি করবে। সে কে? আলহাজ আবুল হাসান আব্দুল্লাহ। তাকে সেই সম্মানের চেয়ারটা মাননীয় প্রধানমন্ত্রী বসাইছেন, শুধু তার ভাই হিসেবে না, তার যোগ্যতা হিসেবে। আজকে আমি এখানে যেখানে আসি, আপনাদের কি মনে হয় যে আমি মাননীয় প্রধানমন্ত্রী আত্মীয় বা আবুল হাসান আব্দুল্লাহ ছেলে দেখে এখানে বসছি? আপনাদের কাছে আমার প্রশ্ন, তার জন্যই চেয়ারে আমি? আমাকে চাইছে কারা? আপনারা চাইছেন, ভুলে যাইয়েন না এত তাড়াতাড়ি। আপনাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি সাধারণ সম্পাদক, আপনাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি এই পরিবারের সন্তান থেকে কিন্তু, নাহলে কিন্তু গতবারই আমি যদি মোটামুটি হইতো সম্মেলন, আমাকে আফজাল কাকু যখন সেক্রেটারি দাবি করছে, ওই সময় ওই যেবার গোলাম আব্বাস চৌধুরী দুলাল কাকু সভাপতি হয়েছে, তখন যদি ভোটাভুটি হইতো, যেহেতু কমিটি কেন্দ্র থেকে দিয়ে দিচ্ছে দিকে, কিন্তু যদি ভোটাভুটি হইতো, সম্মেলন হইতো, পারতো আমার পদ নিয়ে যেতে? পারছে কেন? কারণ আমি এই পরিবারের সন্তান দেখে আমি বঞ্চিত হয়েছি। আরো আমি যদি এই পরিবারের সন্তান না হইতাম, আমি যে শ্রম দিছি এই দলের পিছনে, যেভাবে আমি সংগঠনটাকে গুছাইছি, 30টা ওয়ার্ডের নেতাকর্মীরা, আমাদের সাবেক সফল মেয়র শওকত হোসেন হিরণ কাকু মারা যাওয়ার পরে খুবই অল্প সময়ের মধ্যে আমি সংগঠনটাকে ধুইয়া যেভাবে দাঁড়া করাইছি, এটা তো মনে করেন অবশ্যই আপনাদের এটা স্বীকার করতে হবে। সেইটার ধন্যবাদ আপনারা দিয়েছেন কিভাবে আমাকে সাধারণ সম্পাদক বানাইয়া, সেইটার ধন্যবাদ কিভাবে আমাকে দিয়েছেন, কৃতজ্ঞতা কেমনে বানাইছেন, আপনারা সবাই মিলে আমাকে মেয়র দাবি করে, কিন্তু এক কথা, কিন্তু আপনাদের একক মহানগরের আওয়ামী লীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, ছাত্রলীগের ক্যান্ডিডেট একজন ছিল, একক ক্যান্ডিডেট, আপনাদের তৃণমূলের দাবিতে সেনিয়র সাদেক আব্দুল্লাহ। যে কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সম্মান রাখছে। অনেকেই অনেক কথা কইছে, কিন্তু মনে আছে না, যখন গণভবনে ঢুকি তখনও সবাই কয় যে বরিশাল দিয়ে ফোনাইতে আছে, কি নমিনেশন তো পাইবে না। আমি বলছি নমিনেশন, আমি একটা কথা বলছি যে আবুল হাসান আব্দুল্লাহ যদি চায় তাইলে আমি নমিনেশন পাবো। আবুল হাসান আব্দুল্লাহ যদি না চায়, আমাদের রাজনৈতিক অভিভাবক এখনো, সে যদি না চায়, তাহলে আমি নমিনেশন পাবো না, সোজা কথা আমার। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তার বড় ভাই হিসাবে আমাদের রাজনৈতিক অভিভাবক, যেভাবে সে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তিনি বড় ভাই,
এবং সেই জায়গায় সেইভাবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেই সম্মানের জায়গায় বসালে। আপনারা তো দেখেনি, আমার চেয়ে ভালো জানেন আপনারা। তো এই বরিশাল জেলা, বরিশাল মহানগর, বরিশাল টোটাল জেলায় তার সিদ্ধান্তের বাইরে যতদিন সে জীবিত আছে এটা তো প্রমাণিত, আর আমাদের প্রমাণ করার কিছু নাই, বলারও দরকার নাই। সে যেটা বলে সেটার বাইরে কোনো সময়, কারণ প্রধানমন্ত্রী নিজে বলছে যে আমার 64টা জেলার কত 63টা জেলা আমার, আর একটা জেলা হয়েছে যে আমার ভাইয়ের। তো সেই সম্মানের জায়গাটা তাকে দেন, এবং সেইভাবে আমরা আমাদের পরিবার, আমার দাদা আব্দুর রব সেনিবাদ এই মানুষের জন্য কাজ করে গেছে। আমার বাবা তার সারাটা জীবন দিয়ে গেছে। এটা আপনারা তো দেখছেনই, আমি সন্তান হিসাবে তো তার থেকে বেশি দেখছি, কারণ আমরা তো বঞ্চিত হয়েছি সন্তান হিসাবে। আপনাকে দেখতে যাই তো আমরা আমাদের বাপকে পাইনি। আজকে যেরকম আপনাদের দেখতে যাইয়া আমার সন্তানরা সেম, তারা তার বাপরে তাদের অধিকার আমার প্রতি, ওটা হলো যে প্রথম তাদের হক আমার প্রতি। কিন্তু আমি কি পারতেছি তাদের সময় দিতে? কারণ আমি দেখতেছি যে লাখো সন্তান, এই শহরের লাখো মানুষ, আজকে আমি যদি এখান থেকে গোসা করে চলে যাই, এই মানুষগুলি যাওয়ার তো আর জায়গা নাই। এই মানুষগুলির গলা চাপে মারিয়া লাগবে, যারা এতদিন আমার জন্য স্লোগান দিয়েছে, তাদের কি থাকতে দেবে? কারা দেবে না? আছে না আওয়ামী লীগ নামধারী বহুত আমাদের দলের ভিতরে কিন্তু ষড়যন্ত্রকারীরা, যারা নেত্রীকেও বাঁচতে দিতে চায় না, আছে না? তা আমাদের বিএনপি আমাদের শত্রু, জামাত আমাদের শত্রু। শত্রু মানে কি? প্রতিপক্ষ, শত্রু বলবো না, তারা আমাদের প্রতিপক্ষ। শত্রু হয়েছে আমাকে পাকিস্তান, ঠিক না? তারা আমাদের প্রতিপক্ষ। আমরা আদর্শগতভাবে জাতির জনকের আমরা উত্তরাধিকারী, আমরা তার যে আদর্শ, তার যে নীতি নৈতিক, তার যে সংগঠন, সেই আদর্শ ফলো করি। আর তারা জাতীয়তাবাদকে ফলো করে। জাতীয়তাবাদ কি? বিএনপি মানে কি? বাংলাদেশ ন্যাশনাল পার্টি। হ্যাঁ, আর বাংলাদেশ জাতীয় পার্টি, এটার ইংলিশ যদি বলেন তাই ওটাও বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এবং দুইটাই প্রতিষ্ঠিত হয়েছে ক্ষমতায় বৈশা, সেনাপ্রধানরা ক্ষমতা জোর করিয়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য একটা পার্টি দরকার ছিল। সেইখানে ওই ক্যান্টনমেন্টের ভিতর দিয়া একজন বানাইছে, চোর শেষর যা আছে অস্ত্র হাতে দিয়ে দিয়েছে ছাত্রদের, জিয়াউর রহমান, ওই যে কি যেন টিনা খান মিনা খানদের দিয়ে দিয়েছে ছাত্র নেতাদের হাতে। একজন করছে এই রাজনীতি, ওই যে ত্যাগের রাজনীতি ওই দিন থেকেই শেষ হয়ে গেছে। উনি শিখেই গেছে, আমাদের রক্তে ঢুকাই দিয়ে গেছে ভোগের রাজনীতি। তারপরে আসলো কে? এরশাদ, আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব। তিনি কি করলো? তিনি যত বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা আছে, যত কোটি কোটি টাকার মালিক যারা আছে, তাকে কইলো তোকে যদি বাঁচতে হয় আমার দলে আয়, জাতীয় পার্টি করতে হবে। দেখেন তার দলে যারা আছে, নাজির রহমান মঞ্জু বলেন, জানোয়ার হোসেন মঞ্জু বলেন, বা যারা সব কিন্তু বড় বড় ব্যবসায়ী। এবং এরা যারাই বিএনপি করছে বা জাতীয় পার্টি করছে, এরা কি একসময় কিন্তু তারা আওয়ামী লীগেও ছিল। যারা এই যে আওয়ামী লীগের নাম ধরে মনে করেন মুক্তিযোদ্ধা, কিন্তু করছে লুটপাট, কিন্তু সিল মারছে কি মুক্তিযোদ্ধা তারা। হেরাই এই ধরনের লোক যারা, তারাই যে ওইসব জায়গায় যোগ দিয়েছে। এবং আমাদের দুঃখ বিষয় হইলে পরেও সত্যি, আমাদের দলটাও কিন্তু চলে গেছিল কিছুদিন আগে। অনেক আপনারা বলেন, অনেক কথা বলেন, আবেগে কথা বলতে পারেন, কিন্তু এই দলটাকে আমাদের তো রক্ত এখানে গেছে। এই দলটার কোনো ক্ষতি হওয়ার আগে তো আমার জানের উপরে দিয়ে যাইবে। এটা তো প্রমাণ দেওয়ার কিছু নাই। আমার প্রমাণ অলরেডি বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যে এই দলটার মালিক, সে জানে, ঠিক না? আমার দাদা জীবন দিয়ে গেছে, আমার বাবা সারাটা জীবন দিয়ে গেছে। আমি আমার মানে যখন আমার জীবনের কি, আমার এখন বয়স কি, সাকসেসফুলি মেয়র আমি, আমার কি আনন্দ করার কথা, বিদেশি ঘোরার কথা, বন্ধু বান্ধব লইয়া আড্ডা দেওয়ার কথা, কিন্তু আমি কি করি আমি এগুলি আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় আমি কাটাইতেছি। কারণ এই যে জনগণের আমার প্রতি আশা, এই আশা আমার প্রতি, যে তাদের এই পরিবারের সন্তান হিসাবে আর 10 জন মেয়রের কাছে যে এক্সপেকটেশন, তার থেকে আমার কাছে আর অনেক বেশি এক্সপেকটেশন না, আমার কাছে তারা অনেক কিছু আশা করে। যে আমার বাপের মন্ত্রী, আমার ভূপু দেশের প্রধানমন্ত্রী, সোনার চামচ লইয়া মুখে লইয়া আমরা জন্মগ্রহণ করছি। সোনার, ওই বলতেছিলাম কালকে, সোনার চামচ মুখে লইয়া জন্মগ্রহণ করছি, কিন্তু ওই সোনার চামচ মুখে নেওয়ার লেগে অনেক কিছু ওই যে ডাইনে বাই পকেটে পিছন দিয়ে না, অন্য জায়গা দিয়ে রাখছে। এটা এত সিম্পল বিষয় না। এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন,
যে আজকে 46 বছর আগে যে এই শহরে যেভাবে যে ধারাবাহিকতায় আমার বাবা আমার পূর্বপুরুষরা রাজনীতি করছেন, 46 বছর পর মুরব্বী যারা আছেন, মায়েরা যারা আছেন, শুনেন এটা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথাগুলি বলি প্রতিটি কথা সাধারণভাবে বলি, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে যদি আপনারা শোনেন, আপনারা অর্থটা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইতেছি। বুঝাইয়া তো ওইভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট সব খোলাসা করে বলা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি একটা দায়িত্বের জায়গায় আছি। এটা আপনাদের বুঝে নিতে হবে। আপনারা যেরকম রাস্তায় বিভিন্ন লোক বলছে কি হলে সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ এ শহরে কিছু হইতে পারবে না, ওইটা যেরকম বুঝছেন লইছেন, ওইটাই বিশ্বাস করে লইছেন, করছে না মেজরিটি লোক। সেই বিশ্বাসটাকে তো আমার ভাঙ্গা লাগছে আজকে, আমার কষ্ট করে প্রমাণ করা লাগছে যে এই কথাগুলি মিথ্যা। সাদেক আব্দুল্লাহ লুটপাট করতে আসে নাই। তাই এই কথা যারা বলছে তারা কারা? কারা বলছে? যারা লুটপাটকারী, যারা আমি আসলে পরে লুটপাট বন্ধ হয়ে যাবে যাদের, তারাই বলছে। নাকি ভুল বললাম? যারা বলছে এই শহরে আরে ভাই অর্ডার, এটা বলছে ভাই, যখন বলছে ভাই অর্ডার, এই শহরের কোন নেতা কর্মী বা একটা জনগণের ক্ষমতা আছে যে বাইরে যে জিগাইবে ভাই আপনি এটা কইছেন? যারা বলতেছে তারা তো ভাইয়ের প্রতিনিধি। তো যখন আমি এসে বললাম আমি কি শুধু ভাইয়ের প্রতিনিধি না, তার উত্তরাধিকার, এটা তো অনেকে মানিয়ে নিতে পারে নাই। কারণ তাদের ওই যে বারাবাতে, আমি তো আমার বাপের নাম ডুবাইতে আসিনি এখানে, আমার বাপ দাদার নাম ডুবাইতে এসে এনে হয় এটা আগে নিয়ে যাব, আর নাইলে আমেরিকার মতো আরামসে বউ বাচ্চা নিয়ে ওখানে শান্তিতে থাকবো। এই যে গান জড়াইয়া টাইম মতো আইয়া এই যে বাচ্চা কাচ্চা মহিলাগুলোকে এই যে হাসি মুখে, মনে যত কষ্ট থাক, এই যে এসে হাসি মুখে আপনাদের সাথে কথা বলা লাগে, এটাও তো একটা কষ্ট। কারণ আমাকে আপনারা ওই দায়িত্বের জায়গায় বসাইছেন, আমার পায়ে কি করছেন? বেরি পড়াইতেছেন আপনারা। আমার এখান দিয়ে ছুটতে যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ আমার পরিবার কি, আমার বউ পোলামাইয়া মা বাপ, তাদের দায়িত্ব আমি এড়াই যেতে পারি, আমার অন্য বাইরে আছে পালন করবে। কিন্তু এই দায়িত্ব কিন্তু এই যে দায়িত্বের জায়গায় আমাকে আপনারা বসাইছেন, এখান দিয়ে কিন্তু আমি একবার যদি ময়লা পরিষ্কার না করি, ময়লা মানে প্রতিটি ঘর অচল হয়ে যাবে। আমি যদি বেতন না দিই, এই কর্মচারীদের মশায় দুর্গন্ধে টেকতে পারবেন না। আজকে বেতন না দিলে কত হাজার মানুষের সংসার আমি যদি দায়িত্ব না দিয়ে পলাই চলে গেলাম। কথা এই লোকগুলি এই যে 2000-2500 স্টাফ, এবং এই 2000-2500 স্টাফ এই শহরটাকে আমাদের কাছে গায়ে লাগে না, কিন্তু আমি দায়িত্বে বসার পরে দেখছি তো প্রতিটি, আমরা যে রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছি, আমরা যে পানি ব্যবহার করতেছি, আমাদের প্রতিদিন আমরা যারা সিটি কর্পোরেশনের নাগরিক, প্রতিদিন ঘুম থেকে ওঠা হইতে ঘুমাইতে যাওয়া পর্যন্ত এবং ঘুমাইও যখন থাকি তখনও কিন্তু সিটি কর্পোরেশনের সুবিধা আমরা ভোগ করতেছি। এটা আমরা রেগুলার থেকে আমরা ফিল করি না। পানি আপনার জন্ম সনদ হইতে শুরু করিয়া মৃত্যুর সনদটা পর্যন্ত সিটি কর্পোরেশন দেয়। একদিন দেরি হলে গাইল কারে দেন? এই সময় তো কল না যে ঠিক আছে একটু দেরি হয়েছে না, ওই সময় কিন্তু ছাড় নাই, ওই সময় তো খামারটা আমারই দেন। মশাই কামড় দিলে খামারটা কারে দেন? ময়লা পরিষ্কার হয়েছে এটি কি নগর পিতা আপনারা বলেন আমাকে? হ্যাঁ, আপনাদের অভিভাবক আমি, তাইলে রাস্তা ভাঙ্গা হইলে পরে আমার খামার দেন কেন? মশাই কামড় দিলে আমারে খামার দেন, আমার কি দোষ? মশারে কইছি আপনারা কামড়াইতে আমার। তো বিষয়টা হয়েছে যে ওই জায়গায় যখন, যে কারণে আমি বলি কি আমি নগর পিতা না, আমি নগর আপনাদের সেবক হিসেবে, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এখানে আছি, আপনাদের লোক, আমি এই জনগণের প্রতিনিধি। আমি এখানে যারা এই সিটি কর্পোরেশনের স্টাফ, আপনাদের বেতনে আপনাদের যে ট্যাক্স দেন, এই প্রতিটি মানুষ এখানে নাগরিক যারা আছে, প্রতিটি মানুষের যে এই সিটি কর্পোরেশনের যে টাকাটা দেয়, ট্যাক্স বলেন, ট্রেড লাইসেন্স, রিক্সার ভাড়া, সবই তো আমাদের এই রাজস্ব থেকে আসে। যে ডেভেলপমেন্ট আপনাদের এই রাজস্বর টাকা দিয়ে কিন্তু 5 বছর, যেটা ইতিহাসে বিরল, কেউ করতে পারে না, কেউ করতে পারবে কিনা সেটাও সন্দেহ। সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ সেইটা কিন্তু করছে। হয়তো অবকাঠামোগত ডেভেলপমেন্ট আমি করতে পারিনি আপনাদের, কিন্তু আপনি অবকাঠামোগত ডেভেলপমেন্ট করার আগে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার আগে প্রথম শর্ত কি? আপনার নীতি নৈতিকতা যদি ঠিক না থাকে, আপনি উপরে বিল্ডিং বানাইলেন, আপনি ঘর থেকে নামার লগে লগে চাকু মেরে দিয়েছে, আপনি মরে গেছেন, ওই বিল্ডিং দিয়ে করবেন কি? আপনি নিরাপত্তাটা তো আগে দিতে হবে। এই শহরের নিরাপত্তা কিন্তু আমি নিশ্চিত করছি, এতে কোনো কম্প্রোমাইজ করিনি। আমি যেগুলি আমার হাতে ছিল সেখানে কিন্তু 100% না পারলেও 99% আমার আত্মীয় স্বজন দেখিনি। আমি সাধারণ মানুষের দিকে তাকাইছি।
কারণ প্রতিটি মানুষ যখন আমি এই চেয়ারে বসবো, আত্মীয় স্বজন আমার কাছে আগে না, প্রতিটি মানুষের ভোট একটা। হ্যাঁ, প্রধানমন্ত্রীর ভোটও কিন্তু একটা, এই শহরে ভিখারির ভোটও কিন্তু একটা, আর ওই যেখানে মা বোনেরা দাঁড়াইছে তাদের ভোটও একটা, প্রতিটি মানুষের একটা। গরিব মানুষটাকে আমি যত তাড়াতাড়ি আমার মনের কাছে আনতে পারবো, আমি কান্দে হাত দিয়া এই অপশনিয়নের মালিককে কি পারবো আমি আনতে? আমার লক্ষ্য কি, আমি কার কাজ করতেছি, কাদের জন্য? মেজরিটি কারা এই শহরে, মেজর ভোট কারা? এই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবাররা। আমি কিন্তু লক্ষ্য টার্গেট, বিগত দিনের মেয়ররা কি করছে আমি জানি না, তারা হয়তো ভাই বড় বড় দিকে তাকাইছে, আমি কিন্তু বড় বড় দিকে মশা ওষুধ দিই না। আমি বলছি আমার ওই ভাঙ্গা টিনের ঘর, ওইখানে মশা ঢোকে। ডিসি সাহেব, এসপি সাহেবের তো এরাসল কেনার পয়সা আছে, তারা এরাসল দিয়ে দরজাটকে ঘুমাইতে পারবে। কিন্তু যারা আমার এই কলোনির মধ্যে ঘুমাইতেছে, যারা আমার বস্তির পাশে ঘুমাইতেছে, তাদের তো বেড়া ফুডা, তাকে মশারি টাঙানোরও পয়সা নাই। যে কারণে কিন্তু ওই দিকে আমি লক্ষ্যটা বেশি দিচ্ছি সবসময়, টাকা খরচা করছি ওই খাতে, যাতে নাগরিক সেবাটা, নাগরিক সেবা কি, এই শহরের সাধারণ নাগরিকরা আমার কাছে কি চায়? আপনারা যারা এই যে রাজনৈতিক নেতাকর্মীরা আছেন, এই যে সাংবাদিকরা আছে এখানে, তারা চায় মনে করেন টাকা, টেন্ডার, এইটা আমাদের কাম, স্বার্থ। কিন্তু এই শহরের যারা সাধারণ নাগরিক, তারা আমার কাছে এগুলি কিচ্ছুই চায় না। তারা চায় সুন্দর মতো বাসা দিয়ে বাইরে নিরাপত্তার সাথে যেন ঘরে আবার ফিরে আসতে পারে। তাদের সন্তানরা বাসায় রাইতে আছে, কলেজে পড়তেছে, তাদের নিরাপত্তাটা যেন ঠিক মতো থাকে। তারা যে রাস্তাটা দিয়ে চলতেছে, এই রাস্তাটা যেন ভাঙ্গাচুরা না হয়, তাকেও যেন মশায় না কামড় দেয়, তাকে পানির সাপ্লাইটা যেন ঠিক মতো আসে, রাস্তার ইলেকট্রিসিটি, রাস্তার লাইটটা যেন ঠিক মতো জ্বলে। এই তো ভুল বলছি আমি? তা আমার হিসাব ঠিক আছে? তা আমি তো সেই লক্ষ্যে কিন্তু কাজ করছি। আমি আমার দলের নেতা কর্মীদের দিকে তাকাইনি। আজকে যখন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শপথ পড়াইলেন, তখন কিন্তু আমি নেতা কর্মীদের থেকে আলাদা হয়ে গেলাম। ওই শপথ যদি আমি মানতে হয় আমাকে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমার সর্বোচ্চ, আমার নেত্রী, আমার মানে কি রাজনীতি, আমার জীবন, আমার তিন পুরুষের রাজনীতির জীবন, যাদের পিছনে আমরা ভ্যানগার্ডের মতো দাঁড়াই রয়েছি, আমাদের জীবন দিয়েও তাদের জীবনের মূল্য আগে দিছি আমরা। তো সেই প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা, যাকে দেখছি আমার বাবা তার বড় ভাই হওয়া সত্ত্বেও তার পাশে দাঁড়াই রয়েছে পাহাড়ের মতো, তার গায়ে কিছু আসার আগে, বাতাস আসার আগে তা আমার বাপের দেখছি। তো সেই শিক্ষা তো আমরাও নিছি, সেই রক্ত তো আমাদের গায়েও। তো সে যখন আমাকে শপথ পড়াইছে, ওই শপথের বাক্য, প্রতিটি বাক্য তো আমি চেষ্টা করি পালন করার জন্য। মানুষ আমি, ভুল হইতে পারে আমার, এবং ভুল স্বীকার করার ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জনগণের দায়িত্ব পালন করার জন্য আমি মানুষ, আমি তো ফেরেশতা না ভাই। একমাত্র ভুল ছাড়া মানুষ হয়েছে আমাদের নবীজি। আমি তো তাও না, আমি তো ক্ষুদ্র একজন মানুষ, সাধারণ একজন, আপনাদের মতো একজন মানুষ। ভুল ত্রুটি আপনারা যেভাবে চলেন, আমি ভুল হইতে পারে না আমার। ভুলটা হইলে পরে সেই ভুলটাকে, যে বিগত দিনের আমাদের টেন্ডেন্সি, ওই ভুলটাকে আমরা এস্টাবলিশ করি। আমি নেতা, আমি কইছি যে এটাই ঠিক, সেই জায়গা থেকে আমাদের বাইরে নিয়ে আসতে হবে, সেই মানসিকতা থেকে আমাদের নেতৃত্বকে বাইর করে নিয়ে আসতে হবে। যে কারণে আমার এই লক্ষ্য উদ্দেশ্য, এই ইয়াং জেনারেশন, তাদের যদি আমি যে শিক্ষাটা দিতেছি, এই যে আমি বলতেছি, তারা যে শুনতেছে, এটা তো তারা দেখে, আমার সাথে থাকে। তো আপনারা তো থাকেন না আমার লগে, দেখবেন তারা কিন্তু আমার জন্য জান দিয়ে দেয়, কারণ তারা দেখে যে আমি যে কথাটা বলি, সেই কথাটা মনে প্রাণে আপাতমস্তক আমি বিশ্বাস করি এবং ধারণ করি আমি। এই কারণে কিন্তু এই ছাত্রলীগের আপনারা যারা মুরব্বী, সিনিয়র, আপনারা হয়তো আমার সাথে দেখেন, একটা সময় দেখেন আমাকে, আপনারা কিন্তু 24 ঘন্টা আমাকে দেখেন না। আমার বউ পোলাভাইও দেখে না। কে দেখে? ছাত্রলীগের এই নেতা কর্মীরা। আর দেখে কিনা? আমার গানম্যান। আর দেখে কি? আমার ড্রাইভার। আর দেখে কি? ওই যে পার্বত্য অঞ্চল দিয়ে নিয়ে আসছি তারে, মানে সুকান্ত, সে দেখে আমাকে। ওরা আমাকে উপলব্ধি করে, ওরা বোঝে, সাধারণ মানুষও বোঝে। বুঝতে চাই না আমার নেতা কর্মীরা। বুঝাইতে পারছি আমি আপনাদের? কারণ আপনাদের আশা আকাঙ্ক্ষা, আপনাদের চাওয়া পাওয়াটা ঠিক, এখানে কোনো বেঠিক আমি বলি না, কারণ এইভাবেই আমরা তৈরি হয়েছি। কিন্তু সেই তৈরিটাকে আমাকে পরিবর্তন করতে হবে। সংসার চালানোর জন্য রাজনীতি না, আমার পরিবার, আমি আর 10 জন রাজনীতিবিদের মতো রাজনীতিবিদ না। আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমরা সারা বাংলাদেশের শোক পালন করতেছি, সেই পরিবারের আমি সন্তান। আমি ওই যে কালা ব্যাস লাগানোর লোক না তো ভাই। আমার তো এই জায়গায় আমার রক্তক্ষরণ, বা এই জায়গায়
যে আজকে যদি তারা যে কারণে জীবন দিয়ে গেছে, যেই লক্ষ্য উদ্দেশ্যে জীবন দিয়ে গেছে, তাদের জীবন কি বৃথা? আমি তো দেখতেছি না, আমি তো চলতেছি। ঘুষ মানে পার্সেন্টেজ হয়েছে যে একটা নর্মাল ব্যাপার, যে পার্সেন্টেজ খায় না সে হয়েছে অ্যাবনর্মাল ব্যাপার। আসলে কি এই কারণে দেশকে স্বাধীন করছে আমাদের জাতির জনক? আজকে আমি যদি একজনের চাকরি দেওয়ার কথা, একজন চাকরির লেগে আইলো তদবির নিয়ে, আমি টাকা আমি ঠিক আছে রেখে দিলাম, সে বাইরে যে করবে যে এই চাকরি তো হইবে না, কে টাকা নাই তো। তাহলে আমরা কি কোন জায়গা চিন্তা করতেছি? আমাদের নিজেদের মানসিকতাটা একটু চিন্তা করেন যে আমাদের কোন জায়গায় নিয়ে গেছে। আজকে পাকিস্তান থেকে বানাইতে পারে নাই আমাদের দেশকে, বঙ্গবন্ধুকে মাইরিয়া পাকিস্তান বানাইতে চাইছিল, এটা পারে নাই যেহেতু স্বাধীন দেশ। কিন্তু আমাদের রক্তের ভিতরে কিন্তু দিয়ে দিছে বিষ, দুর্নীতির রন্ধে রন্ধে। আপনারা কি চান? আপনারা যেরকম বোবা হইয়ে দেখছেন অন্যায় হইতেছে, আপনাদের চোখের সামনে দিকে আছে কি আপনাদের সন্তানরাও এইভাবে জীবন কাটুক? আপনারা কি এটা চাবেন কখনো? অবশ্যই আপনারা চাবেন যে আপনাদের সন্তানরা যে লক্ষ্য, যে ছাত্রলীগ, যে আদর্শ, এরম নেতা পাইছে, এরম নেত্রী পাইছি আমরা দেশে, এই সমাজটাকে তারা পরিবর্তন করুক। আমরা পারি নাই, তাতে কি হয়েছে? আমাদের সেই সুযোগ ছিল না, এর জন্য পারি নাই। আজকে তো আমার দল ক্ষমতায়, আজকে তো আমার সুযোগ, আজকেও কেন আমি ওই একই জিনিস মাইনে নেব? ভাই তাইলে আর 10 জন যারা ব্যবসায়ী হিসাবে রাজনীতি করতে এসেছে, জাতীয় পার্টি দিয়ে রাজনীতি করতে এসেছে, তারা আর আমার মধ্যে তফাৎটা রইল কোথায়? আজকে তো আমার রক্ত, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিংস আমি বুঝি। তা আমি এই দু জায়গায় লইয়ে মনে করেন এত মনে করেন প্রেশার, এত ভালো কাজ করি, এত মানুষের উপকার। আমার কোনো জায়গায় তো আপনারা দেখেন না যে আমি পার্সোনালি কোনো জায়গায় সুবিধা নেওয়ার জন্য, কেউ বলতে পারবেন এই শহরে বা যারা আমার সাথে সহকর্মী, যে আমার পকেটে ভরার লেগে আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমি একটা কাজ করি? হ্যাঁ, আপনারা বলতে পারেন হ্যাঁ আপনি আমার নেতা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমার মামু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনার ক্ষতিগ্রস্তের কারণে 100 লোকের উপকার হয়েছে, এটা খেয়াল করেন না? সেটা দেখেন না কেন আপনারা? আপনি ব্যক্তিগত হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আমরা ওই ব্যক্তিগত স্বার্থে আটকে আছি। আপনি আমারে দেখেন, আমি তো ব্যক্তিগত স্বার্থ দেখতেছি না, আমি তো আপনাদের স্বার্থ দেখতেছি। তাই আপনারা কেন আমার স্বার্থ দেখতে পারবেন না? আমি যে স্বার্থটা আপনাদের দেখতেছি, যখন দেখি যে এটা হচ্ছে না, তখন কিন্তু এই নতুন প্রজন্মর দিকেই আমাদের চোখ যায় যে আমরা আসলে করাপ্টেড, আমাদের সিস্টেম পরিবর্তন করা সম্ভব না। আমি যেহেতু এই পরিবারে জন্মগ্রহণ করছি দেখিয়া আমি এটা বুঝি, কিন্তু আর কেউ বুঝাইতে পারতেছি না। তো আমি সবাই যা বোঝার ওইভাবেই বুঝতে পেরেছে। তো আমার কি প্রয়োজন? আমার এই নতুন যে তরুণ প্রজন্ম, তাদের মধ্যে যদি আমার এই বীজ দিতে পারি, তাদের দ্বারা যদি এই দেশটাকে ওই পরিবর্তনটা, যে কারণে এই দেশটাকে স্বাধীন হয়েছিল, যে কারণে জাতির জনক এই দেশটাকে স্বাধীন করছিল, আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করছে, আমার পরিবারের 6 জন মানুষ প্রাণ দিয়েছে। আমার ইমিডিয়েট বড় ভাই সুকান্ত বাবু 4 বছরের শিশু, যার অপরাধ কি ছিল? কিছু না। তার অপরাধ, আমার অপরাধ কি? আমার মার অপরাধ কি? আমরা এই পরিবারে জন্মগ্রহণ করছি, এটা অপরাধ। আমি তো 1.5 বছরের শিশু, আমিও তো পলিটিক্যাল অ্যাসাইলামে থাকছি না। এখন যখন আমাকে বলে কেউ যে সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ আওয়ামী লীগের কি, তো এখন তো আমার কাছে মুখে আর বলার কোনো ভাষা থাকে না যে আমরা তো, আমার বাপ আওয়ামী লীগ করছে, আমার দাদা আওয়ামী লীগ করছে, আমরা তো আওয়ামী লীগ করিনি ভাই। তা আমরা কেন সাফা করলাম? আমরা কেন পলিটিক্যাল অ্যাসাইলামে গেলাম? আমরা কেন সবকিছু দিয়ে আমাদের জীবন থেকে সবকিছু বঞ্চিত হইলো? আপনারা কি হয়েছেন না? তারপরে যখন আমাদেরকে কোশ্চেন করে যে আমরা আওয়ামী লীগের কি, বরিশালের কি, তখন তো আমার কলিজাটা ফাইটিয়া রক্তকরণ হয়। আমাকে যখন জিজ্ঞেস করে কেউ, কারণ আমাদের জীবনটা শেষ হয়ে গেছে, আমার বাবা আমাদের সময় দিতে পারে না, আমার মা আমাদের ভাই বোনদের সময় দিতে পারে না, এর জন্য আমাদের কোনো ক্ষোভ নাই। আমার মা মারা যাওয়ার আগে একটা জিনিস বলে গেছে, হয়তো আমাদের উচ্চ শিক্ষিত করতে পারে না আমার মা, কিন্তু আমাদের মানুষ বানাই গেছে। আমাদের ভাইদের মধ্যে মনুষ্যত্ব আছে, আমাদের ভাইদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা আছে। একজন মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমাদের রক্তে আছে। আমরা দেখি তো অনেক বড় বড় ভাই বোনরা ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়েছে, মা বাপের লোকে। আমরা তো এখনো, আমার মা মারা যাওয়ার আগের দিন পর্যন্ত মার ভ্যানিটি ব্যাগটা, আমি মেয়র, সাধারণ সম্পাদক, আমার কাছে মনে হইতো যে মার ব্যাগটা ক্যারি করা আমার জন্য ধন্য, আমি যে আমার মার ব্যাগটা আমি ক্যারি করিয়ে নিতেছি। এবং সেটা কিন্তু আমার এই প্রজন্ম, যখন আমি দেখি যে তারা এটাকে ফলো করে, তখন কিন্তু আমি এদিকে ধাবিত হই যে এই তাদেরকে পরিবর্তন হচ্ছে। কন আপনারা মুরব্বীরা কয় সব পোলাপানরা থাকে।
আজকে যেখানে আসছি এর পিছনে এই পোলাপানগো অবদান, এটা ভালাই দেবেন আপনি? আজকে তারা তো আমার কথাগুলি শুনে, আপনাকেও বলি, আপনারা অর্ধেক শোনেন, অর্ধেক আপনাকে মন মতো করেন, কিন্তু তারা তো এটা করে না। তারা 100%, আমি যেটা বলি 100 না হলেও 99% তারা আমার কথা শুনে, যে কারণে এই শহরকে আমি পরিবর্তন করতে পারছি, যে কারণে এই সিটি কর্পোরেশনকে আমি পরিবর্তন করতে পারছি। আমি না, আমরা। বুঝাইতে পারছি আপনাদের? আজকে প্রতিটি সিস্টেম, দুর্নীতি বলেন, যেখানে আমি সার্থকতা আছে আমার, যেখানে আপনারা মনে করেন যে না আমাকে মেয়র আইসা এইটা করতে পারছে, ওইটা করতে পারে না, তাতে গেছে হে যেটা করছে এটা কেউ করতে পারে না, সেটা করতে পারছি তাদের জন্য, সেই কৃতিত্বটা আমি তাদের দেই। আমি যে এত কষ্ট করি, আমারা কিন্তু কেউ কৃতিত্ব দেয় না। যে বেড়া শ্রম দিতেছে, বউ নাই, পোলাভাই নাই, এ বেড়া যে বাস করে একটা এই দোতলা বাড়িতে, মা নাই, বাপ নাই, এই মানুষকে মা বাপ মনে করিয়া, এই মানুষকে, সেটা তো কেউ এসে জিগায় আমারে যে আপনি থাকেন কেমনে ভাই একলা একলা এবার বাড়িটার মধ্যে? এখন বউ হয়েছে এতদিন পর, পোলাভাই এরা আসতে চায় না, তো আসলে পরে তুমি আমাকেই তো সময় দাও না, আমরা আমেরিকাতে এসে করবো কি তোমার ওখানে? তুমি তো 1 সেকেন্ডের জন্য এসে আমাদের সাথে বসো না। যে আপনারা তো দেখেন, যে দেখান আমাকে যে আমি বরিশাল সাইডে, আমি রাজনীতি করার পরে আপনাদের এই বরিশাল সাইডিয়া, হ্যাঁ আমি করতে পারি না কিছু, কিন্তু আপনাদের বিপদে আপদে আমি রাস্তায় দাঁড়িয়ে দিচ্ছি আপনাদের সাথে, আমার মুখের কথা দিয়ে পরে আপনাদের উপকার করছি, আমার শারীরিক শ্রম দিয়ে তো আপনাদের উপকার করছি, নাকি আমার পান নাই আপনারা? বৃষ্টি, বন্যা, বাদল কোন সময় পান নাই? এই যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যত বড় বড় যে কটা ঝড় আমি মোকাবেলা করছি, সেই ধরনের ফাইন্যান্সিয়াল এই সিটি কর্পোরেশনের কাঠামো আছে? তারপরে তো আমি 5 কোটি টাকা খরচ করছি করোনার সময়, আমারও কোনো ইনকাম নাই, আমাদের কোনো টাকা নাই, সবচেয়ে গরিব সিটি কর্পোরেশন, 5 কোটি টাকা। এটার জন্য এইটা থাকতে হয়, এইটা আপনার ইচ্ছা থাকতে হয়, মন থাকতে হয়, টাকা থাকলেই সব হয় না। সেটা এবার সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর বুঝাই দিছে যে আজকে দুর্নীতি বলছে কি 50 বছরের দুর্নীতি জীবনে কোনোদিন সম্ভব না এটা পরিবর্তন করা। পরিবর্তন করছে কিনা আপনাদের কাছে, কারণ এই সিটি কর্পোরেশন আপনাদের সেবা দেওয়ার জন্য করছি। পরিবর্তন হয়েছে কিছু হইলে পরেও আপনারা কি করেন? মুরব্বীদের কাছে জিজ্ঞেস করি, মা বোনদের কাছে জিজ্ঞেস করি, হয়েছে? আপনাকে বাসার সামনের রাস্তাটা কত বছর আগে হয়েছে? এখন পর্যন্ত টাচ করা লাগছে? 3 বছর হয়ে গেছে না এই রাস্তা? আমার তো মনে আছে এই রাস্তায় দাঁড়াইয়া আমি ইন্টারভিউ দিছি, সেই রাস্তা এখনো সেরকম আছে? বন্যা গেছে, বৃষ্টি গেছে কয়বার? তা আগের মেয়ররা পারে নাই কেন? তা আগের মেয়ররা যেহেতু পারে নাই, এই মেয়র যেহেতু পারছে, তাহলে এখানে তো ওই যে আমার যদি কন যে ভাই অমুক ভাইয়ের মতো কাম করিয়েন, এটা আমার জন্য বরিশালের সন্তান হিসাবে, এই পরিবারের সন্তান হিসাবে এটা আমার মনের মধ্যে কতখানি, আপনারা যখন বলেন যে অমুক ভাই যেভাবে উন্নয়ন করছে এইভাবে কাজ করিয়েন, আমাকে যখন বলেন আমার মনে হয় যে আমার মুখের উপরে চড় মারছেন আপনি একটা। এটা তো আমি এখন বলি, যখন আমাকে বলছে আমি হাসি মুখে, কারণ এটা আপনাদের দোষ না, এটা আপনাদের বুঝাইছে। ওই প্রলেপ দিয়া ডেভেলপমেন্ট কি করছে? লিপস্টিক ডেভেলপমেন্ট করছে, খালগুলিকে ড্রেন বানাই দিয়ে গেছে। জলাবদ্ধতা আজকে বাড়িখানে জীবনে পানি উঠছে আমি তো দেখাই না। আজকে ড্রেন করার পর থেকে আমার পানি নামে না, কারণ ড্রেন করছে পানি কোন দিকে নামবে আর কোন দিক দিয়ে আইবে সেই রাস্তা রাখে নাই। মাইলের পর মাইল আমি হাইটিয়া ফুটা করিয়া, যে কারণে আজকে পানি ওঠে ঠিকই। এটার জন্য অনেক টাকা দরকার। আমার যে মাথায় প্ল্যান, আপনারা দেখাইছি আপনাদের এই প্ল্যান, আমি বাজেটের সময় যে প্রকল্প পুরো সবকটা খাল উদ্ধার করবো আমি, কিন্তু উদ্ধার করতে আমি বারবার গিয়ে আমার এই জনগণকে অন্ধে উঠাবো। আমি উঠাইলে পরে কেউ কিছু বলে না। এই নাগরিকরা যত উচ্ছেদ করছি কেউ কিন্তু দ্বিতীয়বার এসে বলে নাই। বিগত দিনের মেয়ররা যেভাবে বাধাগ্রস্ত হয়েছে, আমি কিন্তু কোনো জায়গায় বাধাগ্রস্ত হইনি, কারণ এই শহরের মানুষ জানে এতটুকু আস্থা আছে যে এই মেয়র সাহেব যেটা করতেছে আমাদের সবার জন্য করতেছে, যে কারণে ব্যক্তিগতভাবে তারা নেয় না। কিন্তু এই লোকগুলিকে যে উঠাবো আমি, উঠাইয়া পার্মানেন্ট সলিউশন আমি যদি না দিতে পারি, আমার কাছে টাকা যদি না থাকে, আমি যদি খালগুলিকে সঠিকভাবে মানে খনন করিয়া পাহাড়গুলি যদি আমি বান্ধাইয়ে যেতে না পারি, তাহলে তো আবারও যেটা দখল হইবে, আবার যে আমি তাকে উচ্ছেদ করবো। যে কারণে আমি উচ্ছেদে হাত দিই না, আমি উচ্ছেদ করবো। আমার প্রকল্প পাশ হয়ে আসার সাথে সাথেই আমি হাত দেবো, এমনি মানুষ সবাই নিয়ে যাবে। কারণ আমি যে জিনিস দেব, কি দেব, এটা মানুষ কিন্তু অলরেডি বরিশালের মানুষ, সাধারণ মানুষটা বোঝে। সাদেক আব্দুল্লাহ একটা প্রোগ্রাম বলা মানে এটা ভিন্ন কিছু। এটা নর্মাল মানুষ যেভাবে নর্মাল যে অনুষ্ঠান হয় বা নর্মাল যে প্রোগ্রাম হয় সে প্রোগ্রাম কিন্তু না। এই আস্থাটা কিন্তু বরিশালের মানুষের
আইসে যে সাদেক আব্দুল্লাহ যখন ডাক দেয় তখন কিন্তু নেতা কর্মীরা না, প্রতিটি ঘর দিয়ে সাধারণ মা বোনেরা কিন্তু নেমে আসে, এবং সেই পরিবেশটাকে আমি তৈরি করছি আপনাদের মেয়র হিসাবে, আপনাদের সন্তান হিসাবে। তো এইটার সাকসেস কখন হবে? এই যে আজকে যে ছেলেগুলি করতেছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আর একবার আমাদের ক্ষমতায় আসা দরকার। আমি আর একবার বলবো না, আমি তো ভোট চাইতে আসবো না আপনাদের কাছে, কিন্তু পার্মানেন্টলি আপনি ডেভেলপমেন্ট করতে হলে 5 বছরে তো আমার বসতে বসতে চলে গেছে। 5 বছর আমি টাকা পাইলে পরে প্রথম দিকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কি হইতো জানেন? আজকে যে উপলব্ধি হয়েছে, আজকে যে অভিজ্ঞতা আমার সিটি কর্পোরেশন সম্বন্ধে, যে ধারণা নিছি আমি হাইটে এই ধারণা হইতো না। আমি করতাম কি, টাকা আইছে কাম করা শুরু করে দিতাম, কিন্তু কাম কাজ যাদের দিয়ে করাইতাম তাদের চুরিগুলি কিন্তু আমি ধরতে পারতাম না। আজকে কিন্তু আমি ভাগগুলি বন্ধ করছি, যেহেতু আমার টাকা সরকার থেকে আসে নাই। আমার কি চিন্তা হয়েছে যে আমার সিটি কর্পোরেশন আমার নিজের অর্থায়নে চালাইতে হবে, সেইভাবে আমি চালাইছি। তো যে সিটি কর্পোরেশনের 27 মাসের বেতন দিতে পারে নাই, আমার একদিন তো বেতন বকেয়া নাই, বেতন বাড়াইছি আমি কর্মচারীদের, শহর পরিষ্কার করছি আমি। আজকে ইমামদের ভাতাও দিছি, আজান দিয়েছে ঠিক আছে, ইমামগো প্রতিটি ইমাম মুয়াজ্জিনদের সিটি কর্পোরেশন এটার আজান দিলে পরে আজানের জবাবটা দিলেই হয়ে যায়। ভাই আমি তো মুসলমান, আমি জানি না আজান দেয়, এবং হুজুরগুলোকে আপনার কাছে বেশি এই শহরের প্রতিটি ইমামের সাথে আমার সম্পর্ক, এগুলোকে দোয়া নেওয়ার জন্য বসি, এগুলোর কাছ দিয়ে তালিম নেই, আমি জানি। তো বিষয়টা না, বিষয় হচ্ছে যে নামাজ যখন পড়ে ওই সময় কথা বলা ঠিক না। আজান দিছে আপনি শুনছেন, একজনে রিসিভ করলে পরে ওইটা হয়ে গেল। আপনি আজান দিতে তো আমার আজান দিতে আমি আমার কথায় ব্যাঘাত দিতেছে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের সামনের বার আমি মেয়র থাকি না থাকি, নৌকা নিয়ে যে আসবে তাকে আপনারা জয়যুক্ত করবেন, আমিও করব, আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। আজকে প্রধানমন্ত্রী যদি থাকে, মেয়র আমার থাকা লাগবে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের প্রধানমন্ত্রী থাকে, আমি আপনাদের জন্য কাজ করতে পারবো। হাতে আর না এত বুঝি আপনারা আমার স্যারের তো আমি বুঝি, আমি তো বুঝি না সেটা না, আপনারা চান বলি তো আমি কই যে ভোট চাইতে আমু না, নাহলে আমি কিভাবে কই যে ভোট চাইতে আমু না? কারণ আমি জানি যে আপনারা আমাকে চান, আপনারা আমার জন্য আমার চাওয়া লাগবে না, আপনারা রাস্তায় নামবেন আমার জন্য। নাইলে আমি যেভাবে এই শহরকে করছি, যে জায়গায় আনছি, অন্য কোনো লোক এর পক্ষে সম্ভব না। কারণ অন্য কেউ সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ না, অন্য কেউর কথা বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, অটো রিক্সা সবাইকে এক ঘাটে এনে পানি খাওয়ানো সম্ভব। যেহেতু আমি এই পরিবারে বিলং করি, আমি সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ, আমার বাপ দাদার একটা, আমি এটা কথা বললে পরে বিএনপি আওয়ামী লীগ নেই, সবাই এটা রেসপেক্ট করে সেই কথাটার। কিন্তু এখানে আগে যারা মেয়র ছিল কইছে, ওই মাইর হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে, কমিটি একটা ডিক্লেয়ার দিয়েছে, নির্বাচন করিয়ে যাওয়া লাগছে, কিন্তু বুঝলেন না। আর আমি একটা কমিটির কথা বললে পরে একটা লোক ওয়ার্ডের মনোক্ষুণ্ণ থাকলেও সে আমাকে এসে অভিমান করিয়া নিজে বলে, কিন্তু আমার সিদ্ধান্ত, কারণ এরা ভালো করে জানে যে সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সাথে আওয়ামী লীগের ভালো অন্য কেউ চাইবে না। আমি নিশ্চয়ই বিএনপির আইন এই জায়গায় এস্টাবলিশ করবো না। আর কে কি করলে এতে কিছু আসে আর যায় না, সেটার প্রমাণ তো আমি প্রতিটা সহযোগী সংগঠনের প্রধান যারা ছিল, মহানগর আওয়ামী লীগের বিগত কমিটি দেখেন। আর এইবার আমি ফুললি কমিটি করার যখন এখতিয়ার পাইছি, আমার এখানে কোনো হাইব্রিড নাই। আফজালুল করিম হ্যাঁ আমার বিরোধিতা করতে পারে, কিন্তু সে আওয়ামী লীগের বাইরের লোক না। গ্যাস্ট্রিক বাবু হ্যাঁ স্বগত হোসেন হিরণের 1 নম্বর লোক ছিল, আমারও 1 নম্বর লোক। তো তার বাপে আমার দাদার 1 নম্বর লোক ছিল। তো সে তো এই তবে যে লোকটা আমার ক্ষতি চায়, অসুবিধা নাই। যারা শেখ হাসিনাকে ভালোবাসে, এই দলকে যে ভালোবাসবে সেই আমার লোক। আমার ব্যক্তিগতভাবে সবাই পছন্দ করবে এটা তো আশা করাটা ভুল, ভুল ত্রুটি হতেই পারে। সবাই আমাকে পছন্দ করবে এটা যদি মনে করি মেয়র হিসাবে সবাই আমার ভালোবাসতে হবে, এটা কি সম্ভব নাকি? বাস্তবতা দেখেন, ব্যক্তিগত অনেকেই অনেক কারণেই আমার অপছন্দ করতে পারে, আবার বিএনপির অনেক লোকও আমাকে পছন্দ করে এজ এ ব্যক্তি হিসাবে, দল না, আদর্শগত ভাবে না, এজ এ ক্যারেক্টার হিসাবে, যে নীতিগত জায়গা থেকে এই লোকটা মেয়র হিসাবে যে দায়িত্ব পালন করতেছে সে সঠিক জায়গা। সে আওয়ামী লীগ বিএনপি দেখে না, সে দেখে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জায়গা যখন দেখে তখন তারা আমাকে পছন্দ করে। তা আপনাদের তো আমার কলজা কাটতে আমার রাহা উচিত আমি মনে করি। কারণ আমি গেলে পরে আমি চিন্তা করি, আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে নেতারা বলে রয়েছে এখানে, হেরা খুশি হিসেবে আমি গেলে অসুবিধা নেই, তারও লাভ। কিন্তু এই শহরের যারা সাধারণ জনগণ, যারা গরিব দুঃখী মানুষ, তাদের জন্য বিশাল লস হয়ে যাবে। এগুলোই কোনো লস, আমার লাগে লস না, আমার কিন্তু লাভ। আমি এখান থেকে যাইতে পারলে এই যে ঘাম কষ্ট শ্রম, এই যে কইলাম কি শিকল দিয়ে বাঁধিয়ে রাখছেন আমাকে,
এই বেড়ি দিয়ে আমাকে বান্ধে রাখছেন কেন জানেন? এই দায়িত্বের জায়গায় দিয়ে যে এত মানুষের দায়িত্ব তো আমি আমার বউফুলা মেয়ের সারিয়ে দিয়ে চলে যেতে পারি। আমি তাদের থুয়ে গেলাম যে মা বাবা তোমরা দেখতো আমার বউফুলা মেয়ের, আমি গেলাম। কিন্তু এই যে মনে করেন মানুষের দায়িত্ব, এদের ভালাই থেকে আমি কিভাবে যাব? এদের যদি আমি ভালাই দিয়ে যাই, এই যে আমার প্রতি তারা আস্থা আনছে, এই দলের প্রতি আস্থা, এই নেত্রীর প্রতি আস্থা, বা আমার জাতির জনক যে কারণে দেশটা স্বাধীন করছে, ও তাকে যেহেতু বিশ্বাস করে, সেই বিশ্বাস ভেঙে যাবে আমি যদি এখান থেকে চলে যাই। যারা আমার উপরে আস্থা নিয়ে আজকে রাজনীতি করে, মাঝে মাঝে মনে হয় চলে যাই আমেরিকা থেকে 5টা বছর আয়ু আমার বাইরে যাবে। এই কারণ আমি তো এখানে খাইতে আসি নাই। আমি যদি খাইতে আইতাম তাহলে আরাম লাগতো। আমি তো দেওয়ার জন্য আসছি এই বরিশাল শহরে, বরিশাল মানুষের জন্য করার জন্য আইছি। আমি শ্রম দিই, টাকা দিই, পয়সা দিই, মেধা আমি এখানে ইনভেস্ট করতেছি। আমি নেতে আছি কি? নেতে আছি আপনাদের ভালোবাসা চাই খালি, আর তো কিছু চাই না। আপনাদের সহযোগিতা চাই, আর তো কিছু চাই না আপনাদের কাছ দিয়ে। বলেন যে আমার দরজায় একজন গরিব গেছে, যত টাকা লাগে আওয়ামী লীগের কর্মী হোক আর যে দলেরই হোক, যত টাকা লাগছে, সাদেক আব্দুল্লাহ কইছে যে না অর্ধেক টাকা দেবো ভাই, 1 লাখ নিলাম, যান, আর লাগবে, আর দিতে পারবো না। আমি বলছি কি প্রতিটি লোকের ফুল চিকিৎসা খরচ আজকে আওয়ামী লীগের সরকার ক্ষমতায়, আমার দলের একটা নেতাকর্মী বিনা চিকিৎসায় মারা যাবে, এটাই আমাদের প্রথমই বলছি। আমার কাছে বলবেন, আমি কিন্তু আপনাদের লগে লগে কিন্তু ঘুষি ঘুষি মারি দেবো। কারণ আমি কিন্তু আপনাদের বলছি যে একটা নেতা করে আমার কান পর্যন্ত আপনারা পৌঁছাবেন। ওই লেখটা আজকে আওয়ামী লীগ করছে যে লোকগুলি, যাদের ত্যাগের উপরে দাঁড়াই আজকে আমি এখানে মেয়র, যাদের সারা জীবনটা দিয়ে দিয়েছে সংসারের কাছে অবহেলায় চলে, দৌড়া সারা জীবন আওয়ামী লীগ করে পাইছো কি? সেই লোকটা অসুস্থ। আর আমি সাদেক আব্দুল্লাহ, আমি আবুল হাসান আব্দুল্লাহর ছেলে, জননেত্রী শেখ হাসিনা আমাকে এখানে বসাইছে। আর একটা আওয়ামী লীগের নেতাকর্মী আমি চোখের সামনে দেখবো বিনা চিকিৎসায় মরে যায়, তার থেকে তো এখানে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো, ঠিক না? তো সেই জায়গাটা কিন্তু আমি পাকাপোক্ত পারে। হ্যাঁ, আমি টেন্ডারবাজি কাজ দিই না আপনার, কিন্তু আমার একটা কর্মী অসুস্থ, 50 লক্ষ না 1 কোটি টাকা, 5 কোটি টাকা লাগলেও আমি বলি না যে না 5 কোটি টাকা নাই আমার দ্বারে। কারণ আজকে আমার দল ক্ষমতায়, আমি চাইলে পরে আমার টাকা লাগবে না, আমি বললে পরে 10 জন লোক সেখানে ব্যয় করবে। আর আজকে ক্ষমতায় থাকা অবস্থায় দুঃখ পাইয়ে যদি একটা মানুষ মরে, তার অভিশাপের বোঝা আমাদের নিয়ে যাইতে হবে। আওয়ামী লীগের একটা কর্মী যদি বিনা চিকিৎসায় মারা যায়, আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সবাইকে। তার পরিবার বর্গ থেকে যারা নিহত হয়েছেন তাদেরকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ সেরনিয়াবাদ পরিবার থেকে যারা নিহত হয়েছেন তাদেরকে মাফ করিয়ে দেন। আল্লাহ আব্দুর রব সেরনিয়াবাদ সহ যারা ইন্তেকাল করছেন সকলকে মাফ করিয়ে দেন। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনি দীর্ঘ হায়াত দান করেন। যতদিন হায়াত দিছেন আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দেন, দেশের খেদমত করার তৌফিক দিয়ে দেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের বরিশালের সেরিয়াবাদ সাদেক আব্দুল্লাহর ভাইয়ের আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তাকে আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। তার বাবা আবুল হাসানাত আব্দুল্লাহকে আপনি কবুল করে নেন, দীর্ঘ হায়াত দিয়ে দেন, জনগণের সেবক হিসাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খাদেম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের বরিশালকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ সাদেক ভাইকে আপনি দীর্ঘ হায়াত দান করেন, যতদিন হায়াত দিয়েছেন জনগণের সেবক হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ এই বরিশালকে সুন্দরভাবে সাজাবার তৌফিক দিয়ে দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মাতা পিতা যারা অন্ধকার কবরে চলে গেছে সকলকে মাফ করিয়ে দেন, সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন, সকলকে আপনি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করিয়ে দেন। সর্বশেষে আজকে যাদের কেন্দ্র করে আজকে দোয়ার আয়োজন, আল্লাহ সকলকে আপনি মাফ করিয়ে দেন। 15ই আগস্টে যারা নিহত হয়েছে আল্লাহ সকলকে আপনি মাফ করিয়ে দেন, সকলের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দেন। وصلى الله تعالى على خير خلق نور عرشه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.